বিয়ের পরে এমন কিছু গাধামি কাজ আছে যে গাধামি কাজগুলো করে একজন ছেলে তার ওয়াইফের কাছ থেকে নিজের রেসপেক্টটা হারায় ফেলে। এবং কাজগুলো যে গাধামি কাজ এটা আসলে সে নিজেও জানে না। আজকে আমি সেই 5 ধরনের কাজের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং মোটামুটি আমি শিওর যে এই কাজের কথা আপনাকে আপনার কোনো সাইকোলজিস্ট বা কোনো ধরনের চ্যাট জিপিটি বা কোনো ধরনের ক্লড বা এই জাতীয় কেউ আপনাকে বলবে না। কারণ এগুলো এমন এক ধরনের কথা যেগুলো বললে অনেকেই আপনাকে বলবে মিসোজিনিস্ট, বা বলবে হচ্ছে রেড পিল কমিউনিটি, বা হচ্ছে আলফা মেইল ইত্যাদি। কিন্তু আপনি আমাকে ট্রাস্ট করেন, এই কথাগুলোর সাথে আলফা মেইল বা রেড পিল কমিউনিটি বা এদের কোনো সম্পর্কই নাই। এগুলো পুরোপুরি হচ্ছে আমার পোস্ট ম্যারেজ কাউন্সেলিং সার্ভিস থেকে পাওয়া যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমার বলা। তো আসুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, যদি আপনি অ্যাজ এ হাজব্যান্ড হন হচ্ছেন অ্যাটেনশন সিকিং হাজব্যান্ড, এই যে লিখে নিয়ে আসছে আজকে সব ইম্পর্টেন্ট ভিডিওতে লিখে নিয়ে আসি, কাজে একটু ফলো করেন। যদি আপনি অ্যাজ এ হাজব্যান্ড হন অ্যাটেনশন সিকিং হাজব্যান্ড, মানে আপনি আপনার ওয়াইফের কাছ থেকে সবসময় অ্যাটেনশন সিক করেন, তাহলে আপনি গেছেন। মানে একটু বুঝাই বলি। ধরেন যে আপনার ওয়াইফ ক্যারিয়ার ওরিয়েন্টেড, সে বাইরে জব করে, কিন্তু আপনি দিনে তাকে 30 বার ফোন দেন। আপনি জানেন সে ডিউটিতে আছে, ফোন দেওয়ার কোনো দরকার কিন্তু এখন নাই, কিন্তু আপনি তাকে ভালোবাসা দেখানোর জন্য দিনে আপনি 30 বার ফোন দেন। আবার কোনো দিন যদি সে আপনার সাথে কোনো কারণে কথা বলতে না পারে বা একটু কম কথা বলে, আপনি হাউমাউ করে কান্নাকাটি করে তাকে আপনি বলেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে কেন। এই জাতীয় হাজব্যান্ড যদি আপনি হন, তাহলে কনফার্ম আপনাকে আপনার ওয়াইফ এখন অ্যাজ এ মেয়ে ট্রিট করবে। কেন একটু বোঝায় বলি। ধরেন ঈদের দিন আপনার বিছানার উপরে 2টা জামা রাখা আছে, একটা হচ্ছে লাল বেনারসি শাড়ি আর একটা হচ্ছে লাল একটা টি শার্ট। এখন লাল টি শার্টের দাম হচ্ছে 500 টাকা, লাল বেনারসি শাড়ির দাম হচ্ছে 5,000 টাকা। আপনি অ্যাজ এ ছেলে কোনটা পরলে আপনার ওয়াইফ বেশি খুশি হবে? কি 5,000 টাকা বেনারসি শাড়ি নাকি? ওটা দাম তো বেশি, পড়লে খুশি হওয়ার কথা। কোনো গাধাও কিন্তু এটা পড়বে না। কোনো গাধা ছেলে হলেও কিন্তু সেই 5,000 টাকা বেনারসি শাড়ি পরে বলবে না ওয়াইফের সামনে গিয়ে দাঁত কেলায়, খুব সুন্দর লাগছে না আমাকে। যেহেতু আপনি এটা বলবেন না, ঠিক আছে, কাজেই এমন কোনো কাজও করবেন না যেটা কিনা আসলে পুরুষ সুলভ না। আপনার কাজ যদি পুরুষ সুলভ না হয়, আপনার ওয়াইফ প্রচণ্ড বিরক্ত হয়। সে আপনাকে বলে না এটা, কিন্তু বিরক্ত হয়। দেখেন, যদি আপনার ওয়াইফের বয়স খুব কম হয়, মানে হচ্ছে 21-22-এর নিচে, তাহলে সে হবে কিছুটা ঠোঁটকাটা। এবং তখন সে আপনাকে লিটারালি বলবে যে আপনি বেশি ভ্যানিলা, আপনি হচ্ছেন বেশি সাদা কালো, আপনি ব্যাড বয়, মানে আপনার যে ইন্টারেস্টিং পার্সোনালিটি বা একটা যে ব্যাড বয় ইমেজ বা যে মাস্কুলিন যে নেচার, এটা আপনার মধ্যে নাই। এটা আপনার ওয়াইফ আপনাকে ডিরেক্টলি বলবে, যদি কিনা তার বয়স হয় হচ্ছে 22-এর নিচে। কিন্তু যদি 22-এর উপরে হয়, যেহেতু সে এখন ম্যাচিউরড, সেহেতু আপনাকে খুশি করার জন্য সে কথাগুলো বলবে না, কিন্তু মনে মনে সে এমন করবে, কী ধরনের ছেলে বিয়ে করলাম। সত্যি বাস্তব, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। কেউ রাগ করবেন না যদি আপনারা এই টাইপের হয়ে থাকেন, এবং যদি আপনারা বলেন যে আমি এরকমই, না এরকম থাকা যাবে না, নিজেকে চেঞ্জ করেন প্লিজ। নাম্বার 2-এ আসেন। নাম্বার 2 হচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে এখন একটা কিছুতে অ্যাডভাইস করতে চান। মানে আপনি চান যে কোনো একটা পার্টিকুলার বিষয়ে তাকে সংশোধন করতে। এখন আপনি চিন্তা করছেন এক কাজ করি, লজিক্যাল ডিবেটের মাধ্যমে আমার ওয়াইফকে হারায় বা প্রতিহত করে আমি তার মাইন্ড চেঞ্জ করব। দেখেন বাবা, লজিক্যালি মেয়েরা কিছুই বুঝবে না, আর হাজব্যান্ডের কাছে লজিক্যালি মেয়েরা আরও কিছু বোঝে না। যদি আপনি আসলেই আপনার ওয়াইফকে কোনো বিষয়ে নসিহা করতে চান, তাহলে অবশ্যই তাকে ইমোশনালি করবেন, ইমোশনাল ন্যারেটিভ দাঁড় করাবেন, দাঁড় করায় করবেন। যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ওয়াইফ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাডিক্টেড, ঠিক আছে, সারাদিন ফেসবুকে বসে থাকে, সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে, কিন্তু আপনি এটা চান না যে সে করুক। আপনি কি করবেন? আপনি দুটো একটা কাজ করতে পারেন। আপনি করতে পারেন কি, আপনার ওয়াইফকে গিয়ে বললেন যে সোশ্যাল মিডিয়া দেখার অপকারিতা কী, এই নিয়ে রচনা বললেন, সাইন্টিফিক লিটারেচার থেকে এভিডেন্স দিলেন, দিয়ে তাকে বুঝাইলেন। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনি এর চেয়ে গিয়ে বলেন যে আসলে আপনি নিজেও বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড, আপনার নিজের লাইফ অনেক হ্যাম্পার হচ্ছে, কীভাবে আপনার লাইফটা খারাপ হচ্ছে, কীভাবে আপনার এবং আপনার ওয়াইফের মধ্যে যে বন্ডিংটা খারাপ হচ্ছে, তারপরে কীভাবে সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনারা দূরে সরে যেতে পারেন, তাহলে একজন একজনকে আপনারা বেশি টাইম দিতে পারবেন। এভাবে আপনি বুঝায় বলেন, ঠিক আছে। নিজের এখানে দোষ নিয়ে নেন, নিজের এখানে দোষ নিয়ে পরোক্ষভাবে তাকে বোঝান যে আসলে এই জিনিসটা খারাপ। তখন দেখবেন 2-3 দিন বোঝানোর পরেই কাজ হয়ে গেছে। এটাই সায়েন্স। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অনেক ছেলেই আছে বিয়ের পরে নিজের উপর কাজ করা ছেড়ে দেয়। বহু ছেলে আছে, বাংলাদেশের 99% ট্যালেন্টেড ছেলে বিয়ের পরে তার যে ট্যালেন্ট তাকে কাজে লাগানো পুরোপুরি ছেড়ে দেয়। অনেকে আছে
ম্যাথ অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন, বিয়ের পরে সে হয়ে গেছে একজন সাধারণ চাকরিজীবী। অনেকে আছে সে হচ্ছে কোডিং করতে খুব পছন্দ করতো, কোডিং কন্টেস্ট করতো, বিয়ের পরে কন্টেস্টে কোন আগামাথায় গেছে কোনো ঠিক ঠিকানা নাই। অনেকে আছে খুব ভালো বডি বিল্ডিং করতো, তার যে বডি কই গেছে বিয়ের পরে এটা আল্লাহই একমাত্র জানে। যদি আপনি ইগোসের হন, আপনি ফিল করতেছেন যে আমি আমার ওয়াইফকে সময় দিচ্ছি, বাচ্চাকে সময় দিচ্ছি, এই কারণে আমি এগুলো এখন করতেছি না, বাট ইউর ওয়াইফ ইজ থিঙ্কিং যে কোন ছেলেকে আমি বিয়ে করলাম আর কোন ছেলে আমার সামনে এখন আসলো। আপনি যখন আপনার ওয়াইফকে বুঝায় জিমে যাবেন যে না আমার এখন সময় নেই, আসলে আমি জব থেকে আসছি ঠিক আছে, কিন্তু আসলে আমার জিমে যেতে হবে আসলে, আপনার ওয়াইফ আপনার সাথে রাগ করবে ঠিক আছে, কিন্তু সে মনে মনে চিন্তা করবে যে আই হ্যাভ ম্যারিড এ উইনার, আই হ্যাভ ম্যারিড আ উইনার। এমন একজন ছেলেকে আমি বিয়ে করছি, এখন না হলেও লাইফে কোনো এক সময় সে উইন করবে এবং আমি তাকে নিয়ে গর্ব করতে পারবো। আর যদি আপনি না করেন, যদি আপনি বলেন যে না আজকে আর জিমে যাবো না, বা আজকে আমি হচ্ছে কোডিং করবো না, বা আমি যেগুলো করতাম বা যা আমি নিজেকে নিয়ে যেগুলো বিষয়ে কাজ করতাম এগুলো আমি এখন করবো না, বিকজ নাও আই এম এ ফ্যামিলি ম্যান, দেন ইউর ওয়াইফ উইল থিঙ্ক ইউ আর না বিকামিং এ লুজার। আপনার মুখের উপর বলবে না, কিন্তু এটা সে চিন্তা করে মনে মনে, এবং আস্তে আস্তে প্রতিদিন আপনি আস্তে আস্তে আপনার রেসপেক্টের যে পারটটা আপনি নিচে নামায় ফেলতেছেন। এবার আসে 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের দেশের ছেলেদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন পয়েন্টস, এবং ছেলেরা মনে করে এটা ভালো কাজ। ভালো কাজটা কি একটু বুঝাই বলি। ধরেন যে আপনি এমন একজন ছেলে যাকে আপনার পরিবার এবং আপনার আশেপাশের যে আত্মীয় স্বজন এবং আপনার আশেপাশের যে পাড়া প্রতিবেশী, স্পেশালি মুরব্বীরা, তারা খুব সহজে অপমান করতে পারে। মানে কারণে অকারণে আপনাকে অপমান করা হয়, আপনার উপর চিল্লান দেওয়া হয়, আপনাকে ধূর্ধার করা হয়, তারপর হচ্ছে মনে করেন যে আপনার যে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করা হয়, ঠিক আছে, আপনি এমন একজন ব্যক্তি। কিন্তু আপনি মনে করতেছেন যেহেতু আমি একজন মানে হাম্বল পারসন, যেহেতু আমি একজন পোলাইট পারসন, আমি মুরব্বীদের সম্মান করি, কাজেই আমি এই বিষয়গুলো হেসে উড়াই দিই। দেখেন, এই বিষয়গুলো যখন আপনার ওয়াইফের সামনে রেগুলারলি হবে, তখন আপনার ওয়াইফ ইনসিকিউর ফিল করবে। সে মনে করবে তার ইনলস বা তার শ্বশুরবাড়িতে তার অবস্থানটা আসলে কোথায়। আপনাকেই মানুষ সেভাবে ধূর্ধার করতেছে, তার দুদিন পর তাকে যে ধূর্ধার করবে না বা তার গায়ে একটা হাত তুলবে না, এটা গ্যারান্টি কি? এবং যদি এরকম হয়ও তার সাথে, আপনি যে কিছু আদৌ বলবেন এই গ্যারান্টি তাকে কে দিবে? কাজেই দেখেন, আপনি একজন পুরুষ মানুষ, আপনি বিয়ে করার পাত্রই, আপনার মধ্যে কিন্তু একটা সেলফ রেসপেক্টের একটা মানে কি বলবো, একটা আর্মর আপনাকে গড়ে তুলতে হবে। ধরেন যে আপনার কোনো একজন আত্মীয় বা কেউ একজন আপনাকে ধূর্ধার করতেছে, আপনাকে গালাগালাজ করতেছে, সে অ্যাজ এ মুরব্বী তার যে হচ্ছে রেসপেক্টের রাইট সে নিজেই ধ্বংস করছে। রেসপেক্ট কিন্তু সবাইকে দেওয়ার জিনিস না, রেসপেক্ট কিন্তু অর্জন করতে হয়। একটা মুরব্বীকে বুঝতে হবে যে কী করলে তার রেসপেক্ট থাকবে আর কী করলে সে থুতু খাবে, ঠিক আছে? যদি সে বুঝতে না পারে, তাহলে তাকে থুতু খাওয়ানোই হচ্ছে আপনার একান্ত কর্তব্য অ্যাজ এ পুরুষ। এবং সেটা যদি করতে পারেন, আপনার ওয়াইফ আপনাকে হাত ধরে টেনে নিয়ে যায়, বলবে যে না না এটা করো না করো না, বাদ দাও বাদ দাও। কিন্তু সে মনে মনে বুঝবে যে সে আসলে বাপের বেটাকে বিয়ে করছে, সে একটা বাপের বেটাকে বিয়ে করছে, কাজেই আপনাকে সেই পর্যায়ে উঠতে হবে। আর যদি না যদি মিউ মিউ করেন তাহলে বিয়ে আপনার জন্য না, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে সার্ভ করতে থাকেন। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবার আসি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি আপনার ওয়াইফ একই ঘরের নিচে থাকেন, খুব ভালো কথা। যে কোনো দুই ব্যক্তি যদি একই সাথে নিচে থাকে এবং যদি একসাথে সব কিছু শেয়ার করে, তাদের মধ্যে কনফ্লিক্ট হবেই, ঝগড়া হবেই, অনেক ধরনের মিসকনসেপশন হবেই, এবং সেটা তুমুল পর্যায়ে যাবেই কখনো না কখনো। যদি যায় এবং যদি আপনি ইমোশনালি অ্যাক্ট করেন, যদি আপনি ইমোশনালি ভেঙে পড়েন, কান্নাকাটি করেন, যদি আপনি চিল্লাফাল্লা করেন, আউটবাস্ট করেন, হয়তো হঠাৎ করে অ্যাঙ্গার যদি আপনি শো করেন, তাহলে আপনি একজন দুর্বল পুরুষ হিসেবে বিবেচিত হবেন। চিন্তা করেন, ধরেন আপনার একজন মেয়ে আছে, তার বয়স 6-7 বছর বা 10 বছর, তার সাথে আপনার কোনো বিষয় নিয়ে কনফ্লিক্ট হইল, আপনার মেয়ে আপনার উপর একটা চিল্লান দিল বা একটা খুব ফালতু কথা বলল, আপনি অ্যাজ এ বাবা আপনি কী করবেন? চিন্তা করেন ভালো মতন। আপনিও কি ইমোশনাল হয়ে কান্নাকাটি হল্লাঘাটি চিল্লাচিল্লি শুরু করবেন? অবশ্যই যে কোনো আদর্শ বাবা এটা করবে না। এখন দেখেন, আপনি অ্যাজ এ হাজব্যান্ড যখন ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করবেন জিনিসপত্রগুলোকে, এবং কোনোভাবেই আপনার ওয়াইফের হচ্ছে ইমোশন বা হচ্ছে কোনোভাবেই আপনার ওয়াইফের চিল্লাচিল্লিকে আপনি প্রশ্রয় দিয়ে সেটার সাথে আপনি তাল মিলাবেন না, তখন আপনার ওয়াইফ ঠান্ডা মাথায় যখন চিন্তা করবে, সে বুঝবে যে আসলে এই লোকটা তো আসলে আমার জন্য একটা ফাদার ফিগারও বটে, এবং তাকে আসলে আমার রেসপেক্ট করা উচিত এবং তার লিডারশিপ আমার মেনে নেওয়া উচিত। অনেক হাজব্যান্ড আমাকে বলেন যে আমার ওয়াইফ তো আমার লিডারশিপ মেনে নেয় না, আমার কথা মেনে নেয় না, আমি যেভাবে লিড দিতে চাই সেটা মেনে নেয় না, কিন্তু ইসলামে তো আসলে এই লিডটা আসলে মেনে চলা উচিত ওয়াইফের। তা আমি তাকে জিজ্ঞেস করি, আপনি কি লিডারশিপ কোয়ালিটি কি আপনার মধ্যে আছে, বা আপনি কি শো করতে পারছেন কিনা আপনার ওয়াইফকে
যে ইউ আর অ্যাকচুয়ালি লিডার। যদি না করতে পারেন তাহলে 90% কেসই আপনার ওয়াইফ আপনার লিডারশিপ মেনে নিবে না। এটা হচ্ছে বাস্তব বিষয়। আমি আবারও রিপিট করি 5টা বিষয়। নাম্বার 1, কখনোই অ্যাটেনশন সিকিং হাজব্যান্ড হবেন না। নাম্বার 2, কখনোই আপনার ওয়াইফকে লজিক্যালি কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না, সবসময় একটা ইমোশনাল ন্যারেটিভ, ইমোশনাল একটা স্টোরি তৈরি করবেন। নাম্বার 3, সবসময় আপনার বেস্ট ভার্সন হওয়ার প্রতি ফোকাস থাকবেন, কখনোই ফ্যামিলি ম্যান হয়ে গেছি বলে নিজেকে ছেড়ে দিবেন না। নাম্বার 4, আপনার পরিবার বা আত্মীয় স্বজন বা নেইবারকে বিয়ের পর কারণে অকারণে আপনাকে অপমান করার কোনো সুযোগ তৈরি করে দিবেন না। এবং নাম্বার 5, যে কোনো কনফ্লিক্টে বা যে কোনো ঝগড়ায় কখনোই হচ্ছে আপনার ওয়াইফের সাথে আন্তাজি একটা ইমোশনাল কোনো বিষয় আপনি দেখাবেন না। ইমোশনালি ভেঙেও পড়বেন না, ইমোশনালি চিল্লাচিল্লিও করবেন না, কোনোভাবেই কোনো ধরনের বাজে ইমোশন বা হচ্ছে তীব্র ইমোশন শো করবেন না। কাম থাকবেন, কুল থাকবেন, যেটা কিনা একজন মাস্কুলিন ম্যানের থাকা উচিত। প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, ম্যাচ মেকিং সার্ভিস, রিকোয়ারমেন্ট লিস্টিং সেশন, সব ধরনের বিয়ে রিলেটেড সার্ভিস আমরা দিয়ে থাকি। যদি আপনারা আগ্রহী হন সবসময় আমাদের মেসেজ করবেন, ইনশাআল্লাহ একদিনের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।